Good afternoon, aspirants, and welcome to West Bengal Competitive Guidance. আশা করি তোমরা প্রত্যেকে প্রিভিয়াস ভিডিওতে যে ওভারঅল অল ইন ওয়ান প্রিপারেশন সম্পর্কে আমি গাইড করেছি, আশা করি তোমাদের সেই গাইডেন্সের যে স্লটগুলো সেগুলো প্রেফার হয়েছে। এখনও বোর্ডে সেই স্লটটাকে আমি রেখে দিয়েছি, যেখানে স্কোর অ্যালটমেন্ট হিসাবে আমরা সাবজেক্টটাকে ডিভাইড করেছিলাম। তো যারা আগের ভিডিওটি মিস করে গিয়েছো তাদের ক্ষেত্রে এটি দেখে আজকের নতুন ভিডিওতে আমরা পদার্পণ করছি। আজকের ভিডিওটি বেসিক্যালি তোমাদের যে ফিডব্যাক পেয়েছি যে স্যার এই ওভারঅল প্রিপারেশনটাকে সবচেয়ে ফ্রুটফুলি ডিল করার জন্য আমরা কি কি বুকস অ্যাভেল করতে পারি তার একটা গাইডেন্স দিই। তো আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি একদম সেই ঘটনাটির উপর ফোকাস করে, অর্থাৎ বুক লিস্ট ফর অল ইন ওয়ান প্রিপারেশন উইথ স্পেশাল প্রায়োরিটি টু WBCS 2024। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমরা স্পেশাল ফোকাস সবসময় রাখবো রাজ্যের বৃহত্তম এবং সর্বাধিক উচ্চ পদস্থ অফিসার হওয়ার পরীক্ষা অর্থাৎ WBCS 2024-এর প্রতি। কিন্তু একই সাথে যে পরীক্ষাগুলি বর্তমানে আমাদের পিএসসি বা অন্যান্য পুলিশ ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট বা শুধু তাই নয়, যদি আমরা কেউ অল ইন্ডিয়া বেসিস এক্সামগুলোতেও যাই, যেমন RRB অর্থাৎ রেলওয়ের টেকনিশিয়ানের জন্য যে পরীক্ষা তার জন্য প্রিপারেশন হতে পারে, CGL, CHSL, MTS যেগুলো স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়, বা কেউ ব্যাংকিংয়ের জন্য দিতে পারে। তো এই সব কিছুরই একটা যেন ওভারভিউ থাকে, চেষ্টা করা হয়েছে সেরকমই একটা বুক লিস্টকে রাখা। তবে হ্যাঁ, এই দীর্ঘ বুক লিস্ট দেখে কারোর যেন মনে না হয় যে এই সবকটি বই আমাদের একত্রে পড়ে তবেই একটা কিছু অ্যাচিভ করতে হবে। কারণ এই বুক লিস্টের স্ক্রিনশটটা তুলেও দিয়ে আজকের ভিডিওটি করা যেতে পারত, কিন্তু মাঝে যেহেতু আমি এই বুকসগুলো সম্পর্কে কিছু কিছু প্রিকশন বলবো, সেই জন্য লিখে ভিডিওটি করা হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এ ব্যাপারে একই রকমভাবে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তোমরা কমেন্টস করো, লাইকস করো, সাবস্ক্রাইব করো। এখন আমরা চলে যাচ্ছি বিষয়বস্তুতে। তো আমরা স্কোর অ্যালটমেন্টে যে 4টে ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, যে 410 মার্কস, যেটা হচ্ছে সিলেবাস এক্সটেন্ট ওয়াইজ প্রায়োরিটি, অর্থাৎ 410 নম্বরের জন্য ওভারঅল প্রিপারেশনের যে পার্টটুকু নেওয়া হয়েছে 3টে জিনিসের, তার সিলেবাসটি এক্সট্রিমলি ভাস্ট। তো সবার আগে আমরা সেই জন্য বুক সাজেস্ট করেছি। তো হিস্ট্রি, INM এই দুটোকে যদি আমি একই সাথে বিচার করি, কারণ দুটোই ইতিহাসেরই একটা পার্ট, ইতিহাসের পার্ট, সেই হিসাবে আমরা যদি ওয়ান বুক প্রেফার করার জন্য প্রথমে যাই, তবে আমাকে আইদার ICSC টেক্সট বুকস, স্পেশালি ক্লাস 8 থেকে 10 অবধি যেগুলো আছে, বা NCERT জিস্ট যে বুকটি আছে সেটি, বা সর্বপরিচিত যেটিতে আমার বেশ আস্থা রয়েছে, বাকিগুলোরতেও আস্থা রয়েছে, সাথে জীবন মুখোপাধ্যায়, যেটি অতি দীর্ঘ সময় ধরে WBCS অ্যাসপিরেন্টসদের কাছে একটি পছন্দের বিষয় হয়ে রয়েছে। এবার আমরা প্রত্যেকে তো আর সেমভাবে এক বুক পড়ে অনেক সময় আমাদের থার্স্ট বা তৃষ্ণা মেটে না, তখন সেক্ষেত্রে আমরা স্পেশাল চয়েসে যাই। এবং সেই স্পেশাল চয়েসে যাওয়ার একটা বেসিক কারণ হচ্ছে আমরা মেন্সকে পাখির চোখ করি, তখন আমাদের প্রিপারেশন কোথাও যেন আমরা খামতি রাখতে চাই না। তো সেই অর্থে আমরা এনশিয়েন্ট, মেডিয়াভেল এই দুটি স্পেশাল পার্টের জন্য দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি তোমরা প্রেফার করবে। একটি হলো পুনম দালাল দহিয়া অর কৃষ্ণা রেড্ডি, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে তোমরা বেছে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের এই জায়গাটি একদম WBCS পরীক্ষার বর্তমানে যে মেন্সের কোশ্চেন লেভেলস সেগুলোর সাথে ম্যাচ করে প্রিপারেশন হয়ে যাবে। একই সাথে যদি মডার্ন এবং INM-কে তোমরা ফোকাস করো, তাহলে তার জন্য স্পেকট্রামের যে বইটা আছে সেই বইটি তোমরা পারচেস করতে পারো। আমি এতগুলো বইয়ের নাম দিয়েছি একটাই কারণে, যে এগুলোর মধ্যে সব প্রেফার করা যেতে পারে। যদি কারোর মনে হয়, বা পুরো শুধু হিস্ট্রি বলে না,
বাকি আলোচনা তো যে এই বইগুলো নেই এক্স্যাক্ট, কিন্তু এরকম বিষয়গুলো স্পেশালাইজড অন্য রাইটারের বুক অলরেডি তোমরা কিনে বা অ্যাভেল করে ফেলেছো, তখন এইগুলোকে আর নেওয়ারই দরকার নেই। বিকজ প্রচুর বই পড়ে যে একই জিনিসকে বারবার অধ্যয়ন করলে সবসময় ফ্রুটফুল রেজাল্ট হবেই এর কোনো গ্যারান্টি থাকে না। বরং এখানে একটা দীর্ঘ টাইম কনজামশন চলে যায়, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে অপশনাল পেপার বলতে একটা জিনিস হয় যেটা আমাকে পড়াশোনা করতেই হবে সর্বদা, তাতে ফোকাস রাখার জন্য আমাকে পার ডে 1 আওয়ার অ্যাটলিস্ট রাখতে হবে। তো সেই দিকে যেন কম্প্রোমাইজ না হয়। এটা একটা জেনারেল ওভারভিউ, তোমরা চেয়েছিলে সেই অর্থে দেওয়া। এসব বই কোনোটাই না পড়ে যদি তোমাদের কাছে যে বুকস আছে যদি থেকে থাকে, সেটি পড়েও হয়তো আপকামিং কোনো এক্সাম যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা পুলিশ, হয়তো সেখানে ভালো ফল পেতে পারো। এগুলো একটা মডার্ন ওভারভিউ যেগুলো বিভিন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুব যুগোপযোগী বলে আমি মনে করছি। বেশ একই রকম ঘটনাগুলি পরের চয়েসগুলোতে আমার আছে, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি ও ওয়ার্ল্ড জিওগ্রাফি। তার জন্য নো ডাউট কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটি আছে, এই বইটি তোমরা অবশ্যইভাবে যে পরীক্ষায় দাও না কেন তার জন্য পারচেস করতে পারো। সাথে এনসিইআরটি জিস্ট থাকলে ভালো। কার্তিক চন্দ্র মণ্ডলের বইটির বিশেষত্ব হচ্ছে এটির বেঙ্গলি ভার্সনটা অ্যাভেলেবল। তো আমাকে অনেক অ্যাসপিরেন্ট কোশ্চেন করেছে যে আমরা ইংলিশে একটুখানি হেজিটেট বোধ করি বা একটু ফোবিয়া কাজ করে, মোটা টেক্সট বুক যদি ইংলিশে হয় সেটা দেখেই আর পড়তে ইচ্ছা করে না, বা প্রিপারেশন লেভেলটা কোথায় যেন ডিমোটিভেটেড হয়ে যায়। তো আমি তাদের জন্য সব জায়গাতেই একটা করে বাংলা ভার্সন বুককে আমি নোটিফাই করে রেখেছি, যেটি তোমরা যদি ইংলিশে খুব দুর্বলতা বলে মনে করো অথচ সাবজেক্ট কভারেজ ভালো হয় সেই হিসাবে প্রেফার করতে পারো। যেমন আগেরটাই ছিল জীবন মুখোপাধ্যায়ের বইটা বাংলায় অ্যাভেলেবেল আছে, তোমরা পড়লে সরল ভাষায় পুরো ঘটনাটি বুঝতে পারবে। একই রকমভাবে কার্তিক চন্দ্র মণ্ডল ও এনসিইআরটি বুক। বাট জিওগ্রাফি সে ইন্ডিয়ার হোক আর ওয়ার্ল্ড হোক আর ওয়েস্ট বেঙ্গল হোক, সব ক্ষেত্রে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে, কোনো বইয়ের প্রিপারেশনই যথেষ্ট না আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ নট প্রেফার্ড এনি ম্যাপ ওয়াইজ স্টাডি। এইটা খুব জরুরি একটা বিষয়। শুধু ইন্ডিয়ার যে টোটাল অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ম্যাপ আমি তার কথা বলছি না, তার সাথে যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভূপ্রকৃতির মধ্যে যে ভারতের বিভাগগুলি রয়েছে তাদের প্রত্যেকটির মাইনিউট ম্যাপ স্টাডি তোমাদেরকে করতেই হবে। এখানেই কিন্তু জিওগ্রাফি পড়া হাফ ডান হয়ে যায়। বর্তমানকালে বহু প্রশ্ন এমন দেখা গিয়েছে যেই প্রশ্নের উত্তর কোনো বুকস থেকে তুমি ডাইরেক্ট পেতে পারবে না, একমাত্র তার অ্যান্সার পাওয়া যাবে যদি তুমি ম্যাপে মনে রাখতে পারো। যেমন আমি এমন কিছু প্রশ্নের কথা তুলে ধরি, না হলে তোমরা যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তারা হয়তো আমার সাথে একমত হবে, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ম্যাপটি আছে ওই ম্যাপ থেকে স্পেসিফিক্যালি বিভাগ করে দিয়েছে যে এই চ্যানেলটি কার কার মাঝে আছে, বা স্যাডেল পিক আন্দামানের কোন পার্টে পড়েছে, 4টে অপশান দেওয়া রয়েছে, বা কাশ্মীর ভ্যালি কোন দুটি রেঞ্জের মাঝে অবস্থান করেছে, বা ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের যে পোর্শনটুকু আছে সেখানে কোন কোন ডেল্টার মাঝখানে কি স্পেশাল জিনিস আছে, বা কোন কোন ন্যাচারাল হ্যাবিটেটরা থাকে, বা কোন কোন ন্যাশনাল পার্কের পার্ট পড়ে যাচ্ছে। এই যে এই ধরনের স্টাডি, এগুলো তোমাকে কোনো জিওগ্রাফি বুকস বা কোনো জিওগ্রাফি রাইটারের লেখা থেকে, বা তোমরা ফোনে যে সমস্ত পিডিএফ বা বিভিন্ন কোচিং সেন্টারের যে স্টাডি ম্যাটগুলো পেয়ে থাকো তার মধ্যে মনে হয় না যে একসাথে কম্পাইল করা থাকবে। তো এখানে ম্যাপ স্টাডি করার যে একটা মানে হ্যাবিট, সেইটা তোমাদেরকে সব সময় রাখতে হবে। শুধু এসব বলে বলছি না, যে এর বাইরে যেগুলো থাকে, অর্থাৎ আমি খুব স্পেসিফিক্যালি যেটা বলতে চাই সেটা হচ্ছে আয়রন অ্যান্ড ওর ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে তোমরা ভালো মতো জানো, কোথায় কোথায় আছে, সেটা হচ্ছে দামোদর ভ্যালির পাশে। এবার দামোদর ভ্যালিতে কেন তৈরি হলো, রিজন খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে, সেটা আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বইগুলোতে কখনো কখনো থাকে যে আয়রন অ্যান্ড ওর এটার প্রসেসিংয়ে কী কী লাগে। তো কয়লা লাগে, আমাদের লাইমস্টোন লাগে, তাহলে নিশ্চয়ই আয়রন অ্যান্ড ওর ইন্ডাস্ট্রিজ সেই সেই জায়গাতেই হবে যার আশেপাশে লাইমস্টোন বা কোল এর সাফিসিয়েন্ট সাপ্লাই আছে, প্লাস
এগুলো সাপ্লাই আসার জন্য একটা ওয়াটারওয়েজ করা থাকবে। তাহলে এইভাবে যদি আমরা বিচার করে পড়তে যাই তাহলে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন পার্ট, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, এইটুকু জায়গার যে ইন্ডাস্ট্রিয়াল এই যে জায়গার ম্যাপটা, এইটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে কিছু ঘটনা বোঝাতে চাইলাম যে এগুলো পরীক্ষাতে প্রতিবার আসে এবং স্টুডেন্টরা পেপার 3-তে ধরাশায়ী হয়ে যায়, পড়া সত্ত্বেও ভুল অপশান দিয়ে নেগেটিভ মার্কের ফাঁদে পা দেয়। তোমরা ম্যাপ স্টাডিটা এই জন্য অবশ্যই করো। স্পেশাল চয়েস অর্থাৎ এগুলি পড়ার পরও যদি তোমাদের মধ্যে যথেষ্ট জোশ থাকে যে পরবর্তী ধাপে আরেকটু স্টাডি করার জন্য চাই, তবে মাজিদ হোসেন বা ডিসি খুল্লারের আরেকটি বই আছে, আমি মাজিদ হোসেনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, ডিসি খুল্লার, তোমরা সেটিও স্টাডি করতে পারো। তবে ওপরেরটি মাস্ট। নেক্সট চলে আসি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে। একটি অসীম সমুদ্রের নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ এর কোনো শেষ কাউকে দিয়ে বলা যায় না। WBCS যখন ফর্ম ফিল আপ পিএসসি বের করে তখন লেখা থাকে যে কোন স্ট্যান্ডার্ডে কোশ্চেন হতে পারে। আমরা জেনারেলি দেখি যে 10th স্ট্যান্ডার্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা সাথে কিছু খুব সামান্য কম্পিউটারের রিলেটেড ইনফরমেশন, এনভায়রনমেন্ট, এইগুলো থেকেই আসার কথা। কিন্তু বিগত 5 বছরে একটি বেশ কিছু পরীক্ষায় দেখা গিয়েছে যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন এসে গিয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা যদি খুব ভালো করে 2017-এর পেপার 4 পেপারটাকে দেখো, 2017-এ WBCS মেন্স পেপার 4 যদি দেখো তাহলে দেখবে কেমিস্ট্রি পেপারের উপর বেস করে পরীক্ষার কোশ্চেন দিয়েছে। SN1, SN2 মেকানিজম বা অন্যান্য যে অর্গানিক কেমিস্ট্রির জটিল মেকানিজমসগুলো সেগুলো দিয়েছে, যেটি কখনোই একটা 10th স্ট্যান্ডার্ড অবধি সায়েন্স পড়া আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ের কাছে আশা প্রত্যাশিত নয়। তো সেই অর্থে এইসব বিচ্ছিন্ন যে প্রায়োরিটি কোশ্চেন সেগুলোকে আমরা বাদ রেখেই বুক সাজেশন করতে এসেছি, কারণ সেই হিসাব করলে সায়েন্সের যেহেতু কোনো শেষ নেই, তো সেই হিসাবে বুকসেরও কোনো সাবজেক্ট ওয়াইজ শেষ করা যাবে না। তো মোটামুটি একটা কাজ চালিয়ে যাওয়ার মতো, যে কোনো এক্সামে কমন পাওয়া, ক্র্যাক করা বা একটা মানে ব্রেনের পক্ষে অ্যাকসেপ্টেবল থিওরি আছে এমন বই হিসাবে আমরা আরিহ্যান্ড এনসাইক্লোপিডিয়া অর ব্ল্যাক বুক, যে কোনো একটা, দুটো না, যে কোনো একটাকে প্রেফার করতে পারি। সাথে ICSE বোর্ডের টেক্সট বুক 8 to 10, অর্থাৎ ICSE বোর্ডে যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা করা আছে, এই 3টে বুকস 8 থেকে 10 এই 3টে ক্লাস অবধি আমাদেরকে যদি পড়ে নেওয়া যায়, আমার মনে হয় কোনো পরীক্ষাতেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আর বিশেষ ঘাবড়ানোর ব্যাপার থাকে না। আমার কথাগুলো আমি সামগ্রিকভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপারটা বলতে চাইছি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডদের প্রতি, কারণ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটা বা দুটো সাবজেক্টে তাদের একটা গ্রোথ অলরেডি হয়ে গেছে হয়তো, বা ওভারঅল তারা হয়তো জিনিসটা নিয়ে এতটাও লেস কনফিডেন্ট ফিল করে না। কিন্তু যারা নন সায়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যেভাবে করা যেতে পারে তোমাদের অনেকটা আপলিফ্ট হবে তাতে। স্পেশাল চয়েস হিসাবে শেষ নেই, যেহেতু তোমরা ইউপিএসসি স্তরের যে কোনো বই যেগুলো কলেজ স্ট্রিটের অ্যাভেলেবেল আছে, ইউপিএসসি স্পেশালাইজ, যদি তোমরা সেটি স্টাডি করতে পারো তাহলে তার উপর আরেকটু তোমাদের পাওনা থাকবে, বিশেষ করে টেকনোলজি পার্টটি। নেক্সট আমাদের 410 মার্কসের জন্য যে বুকসগুলো দরকার তার আলোচনা গেল। এবার আমাদের টপ প্রায়োরিটি এরিয়া, যেটা আগের দিন আলোচনা হয়েছিল, 450 মার্কস অ্যালোকেট, সেখানে থাকে মেনলি ম্যাথ, জিআই আর ইংলিশ। তো আমরা তারই সাজেশন দিতে যাব। আগের ভিডিওগুলিতে, অর্থাৎ আগে যে আমি পিএসসি মিসলেনিয়াসের ভিডিও এবং পিএসসি ক্লার্কশিপের ভিডিওটি করেছি, সেখানে যে বুকসগুলোর নাম লেখা ছিল তার সাথে হুবহু সেম আছে। অর্থাৎ ম্যাথের জন্য RS আগারওয়াল বা কিরণস এনিওয়ান। এক্ষেত্রে বলে রাখি, রাকেশ যাদব টাইপের যে অ্যাডভান্স ম্যাথ বুকগুলো আছে সেটি করতেই হবে এমন কোনো আবশ্যিকতা অন্তত পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার জন্য নেই, নট ইভেন ইন WBCS। তার কারণ টাইম লিমিট যেটা দেওয়া থাকে পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে, তা SSC, CGL, ব্যাংকিং এবং রেলওয়ে এই এক্সামের থেকে একটু বেশি স্প্যানে থাকে।
তো যেখানে রাফ করতে পারার সুবিধা থাকবে, অর্থাৎ রাফের জন্য টাইম অ্যালোকেট আছে, সেখানে বিরাট অ্যাডভান্স মেথড আমাকে অ্যাপ্লাই করে একটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়েও আমি যদি সেটা করতে যাই, তবে আখেরে কিন্তু আমার ক্ষতিও হতে পারে, বা আমি সেটা হয়তো ইউটিলাইজই করতে পারলাম না। তো সেই ধরনের বুক বাড়িতে থাকলে ওকে, গুড বেটার বেস্ট, কারোর কথা শুনে কিনে নিয়েছো বা স্টাডি করছো, বুঝতে পারছো না, সেই জন্য এই কথাগুলো বলে রাখছি। যদি থাকে তাহলে আলাদা কথা, না হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বুক প্রিফার করতে পারো। জিআই একটা কিরণসের একটু মোটা ধরনের একটা বই আছে, ওটা হচ্ছে খুব ভালো থিওরি এবং কোশ্চেন, শুধু কোশ্চেন বলতে ওয়েস্ট বেঙ্গলের না, অল ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষার কোশ্চেন্সগুলো ওখানে দেওয়া থাকে। জিআই একটা জেনারেল ইন্টেলিজেন্সের ব্যাপার, আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে একটা ইন্টেলিজেন্সের ছোঁয়া আমাদের ব্রেন আমাদেরকে দেয়। তো সে অর্থে জিআই এর ক্ষেত্রে আমি স্পেসিফিক আর কোনো বই বলছি না, যদি অন্য কোনো বই থাকে সেটা দিয়েও কাজ চলে যাবে, কিরণসের কিনতে বা অ্যাভেল করতে হবে না। ইংলিশের ক্ষেত্রে অবজেক্টিভ এসপি বক্সির যে বইটা আছে এবং পিকে দে সরকার, এই দুটিকেই অবশ্য করে লাগবে, প্লাস চিহ্ন দিয়েছি, অর্থাৎ অর না, দুটোই একত্রে লাগবে। এবং ডেইলি নিউজ পেপার আইদার টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দু, যে কোনো একটি তোমরা, আমি আগেও বলেছি, রেগুলার পড়া শুরু করো, কারণ তাতে তোমাদের অ্যাটলিস্ট ইংলিশের ফ্রেজ বা ইংলিশের যে রাইটিংগুলো পড়ার হ্যাবিট বা সেটাকে যে লিখতে পারার একটা যে ক্যাপাবিলিটি চাই, সেগুলো ইনবিল্ট হতে থাকবে। নেক্সট চলে আসলো আমাদের স্পেশাল প্রায়োরিটি এরিয়া, আগের দিন বলা ছিল, সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে উই অল নোস দ্যাট এম লক্ষ্মীকান্ত ইজ necessary and sufficient book for any examination throughout India. কিন্তু এখানেও আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অ্যাসপিরেন্টসদের সাথে কথা বলে তাদের একটা রিকোয়েস্ট পেয়েছি যে স্যার লক্ষ্মীকান্ত, আমি এত ডিটেলস, এবং যেহেতু আমি পলিটি ব্যাকগ্রাউন্ড না, ইংলিশেও কম বেশি ফোবিয়া রাখি, আমার কোথায় যেন পড়তে অসুবিধা হয়, কোথায় আমি ইন্টারেস্ট যেন হারিয়ে ফেলি, তো সেই জন্য আমি আরেকটি বইকে সাজেস্ট করব শুধুমাত্র তাদের জন্য, যে লক্ষ্মীকান্ত পড়তে পারছে তার জন্য কোনো দরকার নেই। সেটি হচ্ছে অনাদি কুমার পাত্রের ভারতের সংবিধান ও সরকার বলে একটি বই অ্যাভেলেবেল আছে, কলেজ স্ট্রিটে আছে, অনলাইনেও আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। অনাদি কুমার মহাপাত্রের লেখা, উনি একাদশ এবং দ্বাদশ স্তরের অনেক বই লিখেছেন, সেই স্তরের বইও যদি কারোর কাছে থাকে সেখান থেকে দেখতে পারো। এই বইটি সম্পূর্ণ বাংলায় লেখা, অর্থাৎ টার্মগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তবে সবশেষে তাদেরকে আমি একটা কথাই বলি, ভুলে যেও না যে মেন্স পরীক্ষাটি হবে এন্টায়ারলি ইংলিশ ভার্সানে, অর্থাৎ কোশ্চেন্সও ইংলিশ ভার্সানে থাকবে, অপশানও ইংলিশ ভার্সানে থাকবে। তাহলে আমাকে এই ফোবিয়াটা কিন্তু জয় করতে হবে। স্যার হয়তো বলে দিলেন একটি সাজেস্টিভ বুক, সেটা কিন্তু জাস্ট তোমাদের মানে যাতে প্রিপারেশান এই কারণে থেমে না থাকে তাই, তাহলে এই না যে তোমরা ইংলিশের ফোবিয়া জয় করা শিখবে না। এই অর্থে আমি সবসময় বলবো ডেইলি নিউজ পেপারটাকে ফলো করো, পারলে আজ থেকেই। জিকে বুকের জন্য অবশ্যই লুসেন্ট, তার সাথে তার একটা এমসিকিউ বুক আছে, সেটিকেও অ্যাভেল করতে পারো, দুটি একসাথে রাখলে সাইড বাই সাইড সুবিধা হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো স্ট্যান্ডার্ড ম্যাগাজিন, প্রত্যেকের সামর্থ্য মতো, অর্থাৎ অ্যাচিভার্সটা একটু কম দাম আছে, তো সেই হিসাবে অ্যাচিভার্স, বা কেউ যদি একটু ডেসক্রিপটিভ বা একটু বেশি মনিটারি ইনভেস্ট করতে চায় তাহলে প্রতিযোগিতা দর্পণটা অ্যাভেল করতে পারে। তার সাথে ইয়ারবুক, যে কোনো একটি স্ট্যান্ডার্ড, মনোরমা ইয়ারবুক হতে পারে, বা এই ধরনের যে ইয়ারবুকসগুলো আছে, যে কোনো একটা অ্যাভেল করে সেটা কিন্তু স্টাডি করতেই হবে। নেক্সট আমাদের চলে আসলো মিড প্রায়োরিটি এরিয়া, যার মধ্যে ইন্ডিয়ান ইকোনমি আর বেঙ্গলিটা, যেহেতু রাইটিং এই জন্য বেঙ্গলি সম্পর্কে বেশি কিছু দেওয়া হয়নি, এটা যেহেতু রাইটিং স্কিল হিসাবে লাগবে, আর রাইটিং স্কিল মেনলি বাঙালি ছেলেমেয়েদের এমনিতে খানিকটা জেনারেট হয়েই থাকে, বাকি একটা যে কোনো 10th বা 12th লেভেলের বেঙ্গলি যে ব্যাকরণ বইগুলো আছে সেগুলোকে স্টাডি করলে এসে যায়। তো আমি তার কোনো স্পেসিফিক্যাল বইয়ের নাম লিখিনি, শুধুমাত্র পত্রিকা হিসাবে আনন্দবাজার বা এই সময় ধরুন বা অন্য যে পত্রিকা তোমার কাছে সহজলভ্য বা বাড়িতে রাখে বা অ্যাভেল করতে পারো সেটি তুমি রাখো এবং স্টাডি করো। আসল কথাটি হলো ইন্ডিয়ান ইকোনমিক নিয়ে। ইন্ডিয়ান ইকোনমিক জিনিসটা এমনই একটা বিপজ্জনক পর্যায়ে চলে এসছে অ্যাসপিরেন্টদের কাছে, যে সায়েন্স স্টুডেন্ট তার কাছেও ফোবিয়া, যে নন সায়েন্স তার কাছেও টু সাম এক্সটেন্ট ফোবিয়া, যে
ইকোনমিক্স গ্র্যাজুয়েট লেভেলে 5 সাবজেক্ট নিয়েছে, তার কাছেও দেখা যাচ্ছে যে ইকোনমিক্সই হয়ে গেছে ফোবিয়া। এর বিশদ কারণ কি হতে পারে সেটি নিয়ে আমি এখানে আর বললাম না, বা ভাবার প্রয়োজন নেই। আমাকে সমাধান চাই। সমাধান বলতে পারি যে ফর্ম ফিল আপটা করে আসার পর থেকেই যেহেতু প্রিলিমসে 10 মার্কসের মতো প্রশ্ন থাকে, এইটি তোমরা অবজার্ভ করে নাও, তোমরা 200 মার্কসের মধ্যে 10 মার্কসের অ্যালোকেশন থেকে সেটিকে চরম ইগনোর করতে শুরু করে দাও। এই হ্যাবিটটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, অ্যাকচুয়ালি ওটা 10 না, তার সাথে মেন্সের 100 যোগ করে দাও, 110 নম্বরের বুস্টিং দিতে পারে। তো এই কনসেপ্ট মাথায় রেখে যদি করো, তাহলে দেখবে তোমাদের ইকোনমিক্স পড়ে সেই ফোবিয়াটা দূর করার একটা টেন্ডেন্সি চলে আসবে, বা সেই জড়তাটা কেটে যাবে যে ইকোনমিক্স আমাকে রেগুলার পড়তে হবে, বুঝতে হবে জিনিসগুলো। এর যে রিসেন্ট টাইমের যে ডেটাগুলো আসছে, বাজেট হতে পারে বা অন্যান্য বিষয়ক ইকোনমিক সার্ভে হতে পারে, সেগুলোর সাথে যে আমাকে ট্যালি করতে হবে, তোমাদের সেই ফিলিংসটা চলে আসবে। তো তার জন্য যে বইটা, একটি মাত্র বই আমি সাজেস্ট করব, সেটি হলো ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বা বেঙ্গলি ভার্সনে নিতিন সিংহানিয়া। যদি কারোর কাছে রমেশ সিং কেনা থাকে তাহলে অসুবিধার কিচ্ছু নেই, সে যদি রমেশ সিং পড়ে স্যাটিসফাইড হও তাহলে চলবে। আমি প্রেফার করছি এই বইটাকে, তোমরা চাইলে যে কোনো একটি বই পড়তে পারো। এবং বেঙ্গলি ভার্সনের আরেকটি বই, যেহেতু বাংলায় ইকোনমিক্স স্টাডি প্রথমবার অনেকে করতে চায়, ইংলিশের ফোবিয়া বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে, তাদের জন্যই রাজীব শ্রাবণটি আমি সাজেস্ট করব। আদারওয়াইজ যে কোনো একটি নিতে পারো। নেক্সট আমাদের যে 4টি পোর্শন আগের দিন মেন টার্গেট করেছিলাম, সেটার আলোচনা হলো অপশনাল পেপার। যে সাবজেক্ট নেবে তার মতো সে বুকস বা গাইডেন্স খুঁজবে, সেটা তো আমার পক্ষে 37টা সাবজেক্টের সাজেশন বলা সম্ভব হয়ে উঠবে না। বাকি অপর একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়ে যায়, সেটি হলো জেনারেল স্টাডিজ পার্ট। অর্থাৎ যে বুকসগুলো সব বুক সাবজেক্টগুলোরই কিছু কিছু পার্ট নিয়ে সিঙ্গেল কম্পোজিশন করে, যেমন লুসেন্ট টাইপের বুক। তো সেই বুক হিসাবে আগেও আমি লুসেন্টটাকে সাজেস্ট করা হয়েছে। তার সাথে যে দুটো মেন বুকের কথা বলবো, তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছে এই বুক দুটোর নাম সম্পর্কে, যে এটি উচিত কেনা কি উচিত না। তো 3টে বুকের নাম 3টেই একসাথে যদি পড়া সম্ভব হয় তাহলে তোমরা সেটি নাও। যদি মনে হয় যে না, একসাথে মানি ইনভেস্ট করে সেই অনুযায়ী পড়া আমার এই মুহূর্তে হচ্ছে না, কারণ আমরা কেউ না কেউ হয়তো চাকরিতে আছি, কেউ হয়তো সাংসারিক জীবনে পা দিয়েছি, কারোর কাছে হয়তো টাইম হয়ে ওঠে না ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে গিয়ে, তো তার ক্ষেত্রে 3টি একসাথে পড়া সম্ভব না, এটাই স্বাভাবিক। তো সে চাইলে 1 by 1ও কিনতে পারে। তার ক্ষেত্রে নিতিন সিংহানিয়ার জিএস ম্যানুয়াল আর ক্র্যাক WBCS, এই দুটোকেও তার সাথে কেনা যেতে পারে। খুব ভালো বই। বিশেষ করে এই বইটা কতগুলো উপকার হতে পারে তা ধরা দেয় রিভিশন দেওয়ার সময়। অর্থাৎ পরীক্ষার যখন আর 10 দিন বাকি, যখন আমি এই মেইন স্ট্রিমের মোটা বইগুলো থেকে দাগানো লাইনগুলো পড়ার সময় খুঁজে পাই না, তখন এই বইগুলো আমাকে খুব কুইক রিভাইজ করার জন্য সাহায্য করে। তো তোমরা এই জায়গার জন্য অ্যাভেল করতে পারো। সাথে ফর্ম ফিল আপ করা বা তার কিছুদিন প্রিপারেশন করার পর আমাদের অবশ্যই একটা প্র্যাকটিস বুক দরকার হয়। সেই প্র্যাকটিস বুক হিসাবে আমি দুটো বইয়ের নাম দিয়েছি। একটি অবজেক্টিভ লুসেন্ট, যেটির নাম প্রিভিয়াস আলোচনাতে করেছি, এবং আরেকটি হলো 14,000+ আরিহান্ট অবজেক্টিভ কোশ্চেন্স। যে কোনো একটি তোমরা নিতে পারো, বাড়িতে যা থাকবে সেই হিসাবে করার জন্য। এবং স্পেসিফিক্যালি যদি WBCSকে পাখির চোখ ধরা হয়, তবে তার জন্য শুধু প্র্যাকটিস বুকে এই জিনিসটার সমাধান নাও হতে পারে। সেক্ষেত্রে একটা টাইম বাউন্ড হয়ে কাট অফের কতটা কাছে আমি পৌঁছাতে পারছি এতগুলো সাবজেক্ট কম্বিনেশনের কোশ্চেন পেপার নিয়ে, সেটি দেখার জন্য মক টেস্ট বুক চাই। তো সেই হিসাবে মার্কেটে অনেক বুক অ্যাভেলেবেল আছে এখন, এটা আমাদের এই জেনারেশনের হয়তো সৌভাগ্য। তো সেই হিসাবে আমরা দুটো বুকের নাম সাজেস্ট করব। একটি হলো WBCS স্ক্যানার, অপরটি হলো আরিহান্ট। যে কোনো একটিকে সাজেস্টিভ হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারো। টাইম বাউন্ড হয়ে এক্সামগুলো দেবে, যেমন করে প্রিভিয়াস ভিডিওতে কাট অফ সিলেকশন করে
নিজের এক্সামগুলো দিতে বলেছি সেভাবেই করবে। তবে ইতিমধ্যে এই মুহূর্তে না করলেও চলবে, আগে এই বইগুলোর যেগুলো নেসেসারি সাফিসিয়েন্ট বলে মনে হচ্ছে, যেগুলো তোমাকে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কেনার জন্য পারমিট করছে, সেইগুলোই তুমি একটি করে হলে অন্তত প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কিনে পড়াশোনার প্রবাহমানতা বজায় রাখার চেষ্টা করো। আজকের ভিডিওর সমস্ত বক্তব্য এইখানেই ছিল। এ সংক্রান্ত অপর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানিও। আগামী দিনে আবার এরকমই কোনো ফিউচারিস্টিক অ্যাসপিরেন্টদের জন্য ভিডিও আনবো। নমস্কার।